শোনো শোনো দেশবাসী শোনো দিয়া মন, সুন্দর বনের কথা করিব বর্ণ। বঙ্গোপসাগরের তীরে ম্যানগ্রোভের বন, দুনিয়া জুড়িয়া চিনে আমার সুন্দরবন। সুন্দরী গাছের নামে নামের মিলে তার, আরো আছে কেওড়া গেওয়া গোলপাতার বাহার। আরো কত লক্ষ হাজার পশু পাখির মেলা, অরণ্য মাতার কোলে খেলে সারা বেলা। অরণ্য মাতার কোলে খেলে সারা বেলা। এমন সুন্দর সুন্দরবনের পাশে রামপালে সরকার 1320 মেগাওয়াটের এক বিদ্যুৎ প্রকল্প নাকি হাতে নিয়েছে। এমন সুন্দর বন ধ্বংস হবে ভাই, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে বাঁচার উপায় নাই। না না দেব না দেব না পূজার হতে বোন, না না দেব না দেব না আমার সুন্দরবন। এসো সকলে মিলিয়া গড়ে তুলি আন্দোলন, সকলে মিলিয়া গড়ে তুলি আন্দোলন। না না দেব না দেব না পূজার হতে বোন, না না দেব না দেব না আমার সুন্দরবন। সুন্দরবন ধ্বংস করার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে 1320 মেগাওয়াটের একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের কোম্পানি আছে, বাংলাদেশের পিটিভি আছে। ভারতের কোম্পানি না হয়ে এখানে যদি রাশিয়ান কোম্পানি হতো, আমেরিকান কোম্পানি হতো, চাইনিজ কোম্পানি হতো, এমনকি বাংলাদেশের কোম্পানিও হতো, তাহলেও সুন্দরবন ধ্বংস করার কোনো প্রকল্প আমরা কোনোভাবেই অনুমোদন করতাম না। আমাদের এই লং মার্চের প্রধান শক্তি তরুণ, সেই তরুণ সম্প্রদায়, তরুণ সমাজ যখন এই আন্দোলনে সামিল হয়েছে, তখন এই আন্দোলন দমন করার সাধ্য কারো নাই। আমি এত দ্বারা এই লং মার্চের উদ্বোধন এবং সূচনা করব। সুন্দরবন হচ্ছে মায়ের আঁচলের মতো, যেভাবে হচ্ছে আমাদেরকে সিডোর থেকে রক্ষা করে, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং সমস্ত প্রকৃতির সাথে, বাংলাদেশের সমস্ত কি বলে ইকোসিস্টেমের সাথে সুন্দরবন ওতপ্রোতভাবে জড়িত। কাজে এটাকে রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের সুন্দরবনকে ধ্বংস করে ভারতের এই অতিরিক্ত মুনাফার যোগান আমরা দিতে পারি না। অর্থনৈতিক দিক থেকে এই প্রকল্প ঠিক নাই, এই প্রকল্প পরিবেশগত দিক দিয়ে ঠিক নাই, আমাদের ঐতিহ্যের দিক দিয়ে বিবেচনা করলেও এই প্রকল্প আমরা মানতে পারি না। সেই কারণে আমরা যাচ্ছি এই লং মার্চে। বনচারী জেগে ওঠো জাগো এইবার, বনের বিপদ যত করো ছাড়ে খায়। বনচারী জেগে ওঠো জাগো এইবার, বনের বিপদ যত করো ছাড়ে খায়। হাতে হাতে তুলে নেব শক্ত কুঠার, হাতে হাতে তুলে নেব শক্ত কুঠার। মাগো তোর সুন্দরবন হবে না উজাড়, মাগো তোর সুন্দরবন হবে না উজাড়। Go back, get out, India. Go back, go back, get out, India. Get out. Go back, get out, India. Go back, go back, get out, India. Get out. আমাদের অস্ত্র নাই, আমাদের পুঁজি নাই, আমাদের তো ক্ষমতাও নাই। তো জনগণের যে শক্তি ক্ষমতা সেটার উপরে আমাদের ভর করতে হবে জনগণের স্বার্থেই, এবং জনগণের মধ্যে এই বোধটা আনা যে সমস্ত কিছুর মালিক, এই দেশের সম্পদ, এই দেশের মালিক জনগণ।
এবং সেই বিবেচনার থেকেই আমরা কিন্তু সরাসরি জনগণের কাছে চলে যাওয়ার জন্য এই লং মার্চ কর্মসূচিটা সামনে নিয়ে এসেছি। এই কনসিয়াসনেস যদি ডেভেলপ করে, মানুষ যদি বুঝতে পারে যে না আসলে এটা একটা বড় বিপর্যয় ডেকে আনবে এই তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সুন্দরবন ধ্বংস হলে, তাহলে অবশ্যই মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং সরকার গভর্নমেন্টকে বাধ্য করতে হবে ওই জায়গা থেকে সরে আসতে। এই দাবি নিয়ে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে, সুতরাং এই দাবির পক্ষে আমরা জনমত গড়ে তুলব এবং একই সাথে এই দাবিতে আমরা বিজয়ী হতে চাই। এই রামপালের বিদ্যুৎ প্রকল্প যেটা হবে সেটা সমস্ত বিচারে, অর্থনৈতিক বিচারে, আমাদের ন্যাশনাল ইকুইটির বিচারে, জাতীয় সম্পদের বিচারে, জাতীয় সম্পদের ইউটিলাইজেশনের বিচারে এবং স্বাস্থ্যের বিচারে আমাদের জন্য কতটুকু লাভজনক সবগুলো অ্যানালাইসিস হোক। আমরা তো কেউ অযৌক্তিক মানুষ না, না, আমরা সবাই দেখি, মানুষ দেখুক, এখানে কোনো লুকোছাপার ব্যাপার নাই। এই যে আমরা যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটাই হচ্ছে পশুর নদী। বিদেশ থেকে মাল আনা নেওয়া, লাইটারেজ, বড় জাহাজগুলি এই পশুর নদীটা এই মূলত ব্যবহার হয়। এবং এই পশুর নদীর গা বেয়েই আপনারা যে আপনি যে ইটা দেখতে পাচ্ছেন, গ্রামটা, যে গাছের সারিটা, এটাই মূলত সুন্দরবন। সুন্দরবন থেকে আমাদের রামপালের যে কয়লা প্রকল্প হচ্ছে তার দূরত্ব 14 থেকে 14.5 কিলোমিটার হবে। আমরা যে চুক্তির বিরোধিতা করি প্রধানত দুটি কারণে, একটা বলি চুক্তিটা অসম, আর একটা হচ্ছে সুন্দরবন ধ্বংসকারী। বিদ্যুৎ আসলে আমাদের দরকার, বিদ্যুতের বিকল্প কোনো কিছু নেই উন্নয়নের জন্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জায়গাটি নির্বাচন করা হয়েছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য, রামপালের যে জায়গাটি, সেটি আদৌ সঠিক কিনা। যে সুন্দরবন যেটা বলা হয়েছে হেরিটেজ, তার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আমরা, যেটা বলা হয়েছে ইসিএ ইকোনমিক্যালি ক্রিটিক্যাল জোন, তার থেকে 14 কিলোমিটার উত্তরে। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যে নিয়ম নীতিমালা আছে এবং সেটি 2010 সালের আগস্টে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অফ ইন্ডিয়া কর্তৃক তৈরিকৃত, সেখানে 101 পৃষ্ঠায় পরিষ্কার বলা আছে যে এই ধরনের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বনভূমির বাফার জোন বা পেরিফেরি থেকে 25 কিলোমিটার দূরে এটা করতে হবে। আমরা আমাদের প্রকল্পটা কিভাবে করতেছি এটা আমাদের মাথায় ব্যথা, এবং সেই জন্য আমাদের প্রকল্প তথ্যের উপর আমরা আলোচনা করব। এটা মিসপ্লেস কম্প্যারিজন নিয়ে করলে হবে না। ভারতের কোথায় কেউ কোথায় 25 মাইল বলতেছে, কি বলতেছে না বলতেছে। ভারতে এনটিপিসি যখন মধ্যপ্রদেশে একই ধরনের প্রকল্প নিয়েছিল, সেটা কৃষি জমি ধ্বংস হবে বলে, কৃষি জমি নষ্ট হবে বলে সেই প্রকল্প কিন্তু পরিবেশ ছাড়পত্র পায় নাই। তারা তামিলনাড়ুতে করতে গিয়েছিল, কর্ণাটকে করতে গিয়েছিল, সেখানেও তারা পায় নাই। নিজের দেশে এনটিপিসি যে কাজ করতে পারে না, বাংলাদেশের এমনই দুরবস্থা যে এখানে তারা এই প্রকল্প সুন্দরবনের পাশে ঘেঁষে করার জন্য তারা প্রস্তাব করতে পারে এবং বাংলাদেশ সরকার উঠে পড়ে লেগে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সমস্ত শক্তি নিয়োগ করে। এই প্রকল্প করার আগে জায়গাও স্টাডি করেছে আমাদের যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞ, তারাও ওই ব্যাপারে বহুত কমিটি কাজ করেছেন এখানে, যে কি করতে হবে, কোথায় ফিজিবল, কেন ফিজিবল। Once we fixed a location, we tried to see যে এখানে এই 14 কিলোমিটার বা এক্স জায়গায় এসছে আমি এনভায়রনমেন্টাল কনসার্নগুলো মিট করতে পারতেছি কিনা। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, নট দ্য ডিস্টেন্স। পৃথিবীর উন্নত অনেক দেশে এইরকম বিদ্যুৎ কেন্দ্র সিটির ভিতরে, শহরের ভিতরে, নগরের ভিতরে, ফরেস্টের সাথে অনেক জায়গায় রয়ে গেছে, এবং এতে কোনো মানে মানুষের বা জীব জানোয়ারের বা পানির, বাতাসের কোথাও কোনো রকম দূষিত হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 70 দশকে যখন ওই বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়, তখন এখন যেরকম সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে, তৌফিক এলাহিরা বলছেন যে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, ওই সময় কিন্তু তাই বলা হয়েছিল। আজকে যদি 30-40 বছর পরে দেখি
আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকা হাফিংটন পোস্ট সহ বিভিন্ন পত্রপত্রিকায় ছবি সহ প্রতিবেদন এসেছে যে আজকে এতদিন পরে শুধুমাত্র সালফার ডাইঅক্সাইডের পরিবেশ দূষণের ফলে বছরে 30,000 মেট্রিক টন সালফার ডাইঅক্সাইড উৎপাদিত হল সেখানে, আর আমাদের এখানে আরও বেশি হবে, 50,000 মেগাওয়াট, 52,000 মেট্রিক টন হবে। তাহলে এর চেয়ে অর্ধেক সালফার ডাইঅক্সাইড উদ্গীরণের ফলে 14 কিলোমিটার নয়, এটা তো 14 কিলোমিটার দূরে, ওখানে 48 কিলোমিটার পর্যন্ত টেক্সাস হাইওয়ে 26 ধরে 48 কিলোমিটার পর্যন্ত এলাকা সমস্ত গাছপালা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পত্রিকায় আপনারা ওখানকার ছবি যদি দেখেন দেখবেন যে গাছের ছাল ধরে টান দিলে উঠে আসে, গাছের পাতা বিবর্ণ, গাছগুলো মরে শুকিয়ে গেছে, বিশাল সব গাছ। ওখানে 48 কিলোমিটার দূরে এবং বছরে 30,000 মেট্রিক টন সালফার ডাইঅক্সাইড। তাহলে এখানে 14 কিলোমিটার দূরে এবং বছরে 52,000 মেট্রিক টন সালফার ডাইঅক্সাইড নির্গত হলে কোন যুক্তিতে তারা বলছেন যে এখানে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না? কয়লা হচ্ছে ডার্টিয়েস্ট এনার্জি সোর্স, মানে এটাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় মানুষ, প্রকৃতি এবং পরিবেশের। এই ডার্টি এনার্জি সোর্সের যে পলিউটেন্টগুলো আছে সেটার হেলথ ইম্প্যাক্ট বিশাল, এবং সেটা কোনোভাবেই এই ইআইএ রিপোর্টে আসেনি। যে আমাদের গৌরব সুন্দরবন, সেই সুন্দরবনের কাছে সুন্দরবনকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছে। অনেকেই আমাদেরকে বলেন বিদ্যুৎ তৈরি হচ্ছে, আপনারা বিরোধিতা করছেন কেন? আপনারা তো ভাই সবকিছুতেই না বলেন। হ্যাঁ, আমরা না বলেছি। যখন আপনারা বাংলাদেশের গ্যাস, যেখানে আমাদের দেশের চাহিদাই মেটাতে পারে না, রপ্তানি করতে চেয়েছেন, আমরা না বলেছি। আপনারা যখন ফুলবাড়ি, বড়পুকুরিয়া ধ্বংস করে মাটি, পানি, প্রকৃতি, সমগ্র উত্তরবঙ্গ, পুরোটা বাংলাদেশ ধ্বংস করে আপনারা কয়লা খনি করতে চাচ্ছেন, উন্মুক্ত পদ্ধতিতে আমরা না বলেছি। এবং এখন রামপালে বিদ্যুতের নামে বাংলাদেশের ফুসফুস, সেই সুন্দরবনের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত, আর তাকে ধ্বংস করে বিদ্যুতের নাম করছেন। বাংলাদেশে আমরা না বলেছি, আমরা না বলবো, কেননা আপনারা এই উন্নয়নের নামে যা কিছু চালান, এর মধ্যে কোনো উন্নয়ন নাই, এর মধ্যে কোনো বিদ্যুৎ নাই, এর মধ্যে যা আছে সেটা হচ্ছে চুরি, দুর্নীতি, লুটপাট, ধ্বংসযোগ্য। আপনারা এই লং মার্চ ঠেকিয়ে দিতে চেয়েছিলেন, ঠেকাতে পারেন নাই। লং মার্চ রামপালে পৌঁছাবে। আপনারা জানেন 60-এর দশকে যে বিদ্যুৎ কেন্দ্র হতো, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা ধোঁয়া অন্ধকার করে ফেলতো এবং সেটার অনেক পরিবেশ দূষণ ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তি এত উন্নত, আপনি একটা আধুনিক প্রযুক্তি, আমি আহ্বান জানাবো যাদের সুযোগ আছে বিদেশে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। আমি নিজে ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় এলাকা পরিদর্শন করেছি। যেটা 30 বছর আগে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার জন্য এখন পর্যন্ত মানুষ সেখানে সাফার করছে। ওখানে পানি দূষিত, ওখানে কোনো গাছপালা হচ্ছে না, ওইখানকার কোনো আবাদি জমি নাই। মানে ক্ষতিটা দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। ছেলেপেলেরা বৃষ্টির পর থেমে থাকে নাই। প্রযুক্তিও এত উন্নত হয়েছে। আপনার প্রায় 300 মিটার চিমনি, সেই চিমনি দিয়ে অল্প কিছু
সক্স নক্স যেতে পারে। সুপার ক্রিটিক্যাল প্রেশার টেকনোলজি হয় আমার কার্বন এমিশনও কম। অনেকে বলছেন যে এখানে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে, সেটি হচ্ছে সুপার ক্রিটিক্যাল পদ্ধতি। ভারতের 12তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্পষ্ট উল্লেখ আছে যে 2012 থেকে 17 সাল নাগাদ তারা এই ধরনের সাবক্রিটিক্যাল পদ্ধতি তাদের দেশে চালু করার তারা একটা প্রক্রিয়া শুরু করবেন এবং কিছু কিছু জায়গায় তারা প্রক্রিয়া শুরুও করেছেন, কিন্তু সেটি তারা এখনও বাণিজ্যিকরণে যেতে পারেনি। সুতরাং যেই ভারতীয় থার্মাল পাওয়ার কোম্পানিটি তাদের দেশেই এই তাদের বলা যে উন্নত প্রযুক্তি সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না, তারা কেন সেইটা এইখানে করার জন্য এত আগ্রহী, আর আমরাই বা কেন তাদেরকে এই ব্যাপারে সুযোগ করে দিচ্ছি। দাম কত? একদম 80 টাকা বাবা। টাকা এখানে কি হইতাছে? এখানে কি হইতাছে জানেন? মিটিং আসছে বাবা। হ্যাঁ, মিটিং আসছে। কিসের মিটিং হচ্ছে? মিটিং এ সেটি তো আমি অতখানি জানতেছি না বাবা। জানেন না? লং মার্চ কি জিনিস? আমি অত বুঝি না ভাই, রং মাছ কি জিনিস শুনলাম তাই। আমরা সাধারণত এড়াতে পছন্দ করি, আর সেই ক্ষেত্রে আপনি শ্রমজীবী মানুষ যাদের কথা বলেছেন, যাদের 3 বেলা খাবারের নিশ্চয়তা নাই, তার পক্ষে আসলে সুন্দরবন নিয়ে খুব বেশি মাথা ঘামানো, সে যদি না ঘামায় আমি তাকে একটা দোষ দিতে পারি না। নানা ধরনের নেগেটিভ জিনিসগুলো এই 90 দশকের মধ্যে তরুণদের মধ্যে ঢুকতে শুরু করছিল। তো আমার যেটা গড় মনে হয় যে গত 5 বছর কি 7 বছর, দ্যাট ইজ এই শতাব্দীর 0 দশকটা, এখানে তরুণরা অনেক বেশি পলিটিক্যালি ম্যাচিওর হয়েছে এবং তার রেজাল্ট হচ্ছে আপনি যদি এই চারদিকটাতে তাকান তারা দেখবেন যে প্রচুর পরিমাণে তরুণ সিলেকশনে যারা জিতেছে তারা কিন্তু তরুণদের ভোটে জিতেছে। তার মানে তরুণরা পলিটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে এবং তরুণরা দেশের জন্য চিন্তা করছে। বিদ্যুৎ সমস্যা আছে বাংলাদেশে, ঠিক আছে, কিন্তু এই সমস্যাটা থেকে পরিত্রাণ করা যায় এমন একটা সমস্যার সৃষ্টি করতেছে যার ফলে কিনা বাংলাদেশ থেকে একটা গুরুত্বপূর্ণ যে সুন্দরবনটা রয়েছে এটা বিলুপ্ত হয়ে গেলে পারে তো পশু পাখি টিকে থাকা তো মুশকিল। সেই জন্য আমি চাই না যে বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটা হোক। এই হচ্ছে সেই পশুর নদীর পশু চ্যানেল এবং এই হচ্ছে আমাদের বন্দর জেটি, মোংলা পোর্ট জেটি। আপনারা এই যে পশুর নদীর চ্যানেলে যে ছোট বড় লাইটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলি মূলত পাওয়ার প্ল্যান্টে যাবে এবং এই লাইটার জাহাজ থেকেই ওখানে কয়লা খালাস হবে। পোর্ট পর্যন্ত যে আসতেছে এটা কিন্তু যেটা বললেন আরও অনেক জাহাজ আসতেছে এবং সেই জাহাজ আসার পরে আমাদের জাহাজটা আপস্ট্রিমে যাবে, এটা থাকবে কাভার্ড। জনাব তৌফিক ইলাহি আমি দেখলাম যে উনি বলছেন যে কাভার সহ জাহাজ চলাচল করবে, অর্থাৎ কয়লাটা কাভার দিয়ে ঢেকে চলাচল করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কয়লা বড় জাহাজ, জানবেন যে এক ধরনের জাহাজ দিয়ে হবে না, পুরো রুটে যেহেতু পানির গভীরতার তারতম্য আছে সেই কারণে কয়লাকে বড় জাহাজ থেকে ছোট জাহাজে লোড আনলোড করতে হবে। এখন যখন আপনি লোড আনলোড করবেন তখন কোন কাভার দিয়ে ঢাকবেন? যখন দিন রাত সার্চ লাইট চলবে, এই রাত্রেবেলা নকটার্নাল প্রাণী যেগুলো রাতে চলে, নিশাচর প্রাণী, সেই নিশাচর প্রাণীর জীবনযাত্রা বিপর্যস্ত করার জন্য জাহাজের সার্চ লাইট, জাহাজের শব্দ, জাহাজের ঢেউ, এগুলো আপনি কোন কাভার দিয়ে ঢাকবে? জনাব তৌফিক ইলাহির বিজ্ঞান কি বলে? জনাব তৌফিক ইলাহি বলেন আমরা নাকি আবেগ দিয়ে কথা বলি। প্রতিদিন সর্বোচ্চ 1 বা 2টা জাহাজ আসবে, জাহাজ না বার্জ আসবে প্রতিদিন। আমার তো দৈনিক শত শত জাহাজ চলছে, বোট চলছে, বার্জ চলছে, সবই চলছে। ব্যাপারটা এরকম নয় যে পাওয়ার প্ল্যান্টটি চালু হওয়ার 4-5 বছরের মধ্যেই ঘটবে। এটি একটি দীর্ঘস্থায়ী একটি প্রকল্প, দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি স্থায়ী থাকবে। সুতরাং দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই দূষণের কারণে একসময় পুরো সুন্দরবন তার যে জৈবনিক যে শক্তি সেটি হারিয়ে ফেলবে, সুন্দরবনের গাছপালা এবং অন্যান্য জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। সারা দেশে কোনো Long march.
লং মার্চ যে সমস্ত জায়গা দিয়ে এসেছে সব জায়গা থেকে কিছু সংখ্যক লোক যুক্ত হয়েছে। শুরু যখন করা হয়েছে তখন 1200, আর এখন 15, 16 কিংবা 1700-র মতো এখন এখানে স্থায়ীভাবে আছে। আপনি যেটা বললেন যে এখানে বসে আলাপ হয়েছে, আমি যে কথা শুনেছি ওনাদের কাছ থেকে যেটা আমরা চাই না, তো ওর উত্তর তো আমরা দিতে হবে। আমরা বলেছি বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে, সুন্দরবনের কোনো বিকল্প নেই। এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে সুন্দরবন আমরা রিপ্রোডিউস করতে পারবো না, সুন্দরবন কেউ বানাতে পারবে না, সুন্দরবনের যে ভূমিকা সেই ভূমিকা অন্য কেউ পালন করতে পারবে না। ভারতের এনটিপিসি আর বাংলাদেশের পিডব্লিউডির মধ্যে চুক্তিটা, এটাতে এনটিপিসির লাভ হবে 1,40,000 কোটি টাকা। এটা স্থাপন করতে যে খরচ হবে সেই খরচের 15 ভাগ দেবে ভারতীয় কোম্পানি এনটিপিসি, 15 ভাগ দেবে বাংলাদেশের পিডিবি, আর যে 70 ভাগ টাকা সেই টাকাটা বিদেশের কোনো কাছ থেকে ঋণ করবে। এবং আমরা ভারতের হিস্ট্রিতে দেখি যে তারা সাধারণত এই ঋণগুলো নেয় তাদের কোনো কোম্পানি থেকেই, এবং এই কোম্পানির সুদের হার সবচেয়ে বেশি। এবং সেই ঋণের যে সুদ এবং ঋণ, এটা দুইটাই পরিশোধের দায়িত্ব থাকবে বাংলাদেশের। কিন্তু মালিকানার দিক থেকে 50 ভাগ মালিকানা, বাস্তবে কিন্তু এটা 80 ভাগ মালিকানা ভারতের কোম্পানির পক্ষে যাবে। টাকা দেবে 15%, কিন্তু মালিকানা থাকবে তাদের 50 ভাগ বা 80 ভাগের মতো। এটা 100% রং একটা আইডিয়া, বক্তব্য 100% রং। এনে সত্যের লেশ মাত্র নাই। ঋণ 70 ভাগ এটা কোম্পানি করবে, কোম্পানি মিলে দুই পক্ষ নিবেও, দুজনে পরিশোধ করবে। 70 ভাগ ওরা নিবে কী করে? ওই দুইজন থেকে 15-30% ফাইন্যান্স করবে, ইকুইটি যেটা মানি বলা হয়। আর চুক্তি কে কোথায় কী চুক্তি করছে আমি তো আর দুনিয়ার সব চুক্তির খবর রাখি না বা রাখার সম্ভাবনা। এই চুক্তিতে একদম ফেয়ার, এবং এরকম চুক্তি আরও করা হবে, নট ফর উইথ ইন্ডিয়া। তার চেয়ে বড় কথা হলো সমস্ত ব্যবসা বাণিজ্য, ইনফ্রাস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার সবই ইন্ডিয়ান ব্যবসায়ীদের হাতে যাবে। আর তাছাড়াও এটার মধ্যে যে একটা গোপনীয়তা সেটা রক্ষা করা হচ্ছে, যে গোপনে গোপনে সেই কাজটা সম্পাদন করা হচ্ছে। এভরিথিং ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং চুক্তির বলেই সব কিছু নির্ধারণ হচ্ছে। আর চুক্তি তো কোনোদিন গোপন হয় না। সংসদে কেন হচ্ছে না এই জব তো নিশ্চয়ই আমি দিতে পারবো না। এটার জন্য তো যারা নীতি নির্ধারণ আছেন তারা বলবেন, আমি তো ওইখানে না। ওখানে যে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, সেগুলো এখানকারও যে পরিবেশের ছাড়পত্র, সেই ছাড়পত্র পাওয়ার আগেই এখানে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করা হচ্ছে, এবং জনগণকে যেখানে যারা বসতি ছিল, আবাদি জমি ছিল, সেগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। এই সেই জায়গা যেখানে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। আপনি এই যে ড্রেজারগুলো দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে আছে, এই ড্রেজারগুলো দিয়ে মূলত পশুর নদী থেকে বালি কেটে বহন করে এনে পাইপের মাধ্যমে এই জায়গাটা ভরাট করা চলতেছে। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 1800 একর জমি অধিগ্রহণ করে বালু ভরাটের কাজ চলছে। এবং অতি শীঘ্রই এখানে অবকাঠামো উন্নয়নের কাজ এবং পরবর্তী ধাপের কাজ শুরু হয়ে যাবে। এখানে 2010 সালের পরের থেকে আমাকে যাদের জমি আছে এদেরকে উচ্ছেদ করে দিছে তালুকদার আর কামরুজ্জামান টুকু, আর আমাদের এই জায়গায় চেয়ারম্যান আছে হচ্ছে কি আপনার ডব্লিউ চেয়ারম্যান, এরা আমাকে উচ্ছেদ করে দিয়ে আমাকে ভিটামাটি সব ধ্বংস করে দিছে। দেওয়ার পরে আমরা অসহায়। খালেক সাহেব কয়েকবার মিটিং করছে যে আমাদের এলাকার লোকজন নিয়ে যে বাইরে বাপুরে আপনারা দেখেন যদি এইখানে বিদ্যুৎ প্লান্ট হয়, জি 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 জমিওয়ালা সবাই, এরা আমাকে তো বুলাই না, যে আমরা না আমাকে বুলাই না, এরা নি তাদের সব কিছু করেছে। ক্ষমতায় হচ্ছে
সেই তালুকদার হুমকি দিতে সে ক্ষমতায় থাকলে কোন শোনে কথা খালেক তালুকদার ওই মেয়ে যে মেয়র ছিল আগে, এবার তো মেয়র হতে পারিনি। সবাইকে ডাকে নিয়ে বলতেছে যে যদি এইখানে বিদ্যুৎ প্ল্যান্ট হয় রামপালের মানুষ না খেয়ে কেউ মরবে না। যারা নেতারা তারা খাইছে টাকা, বড় বড় নেতারা, আমরা গরিব আমাকে দিনি কোনো টাকা পয়সা দিনে, কোনো চারে না পয়সা আমাকে দিনি, দিনি আমাকে দিনি তো আমরা কব নাই দিছে কোন জোর করে যদি এই ধরনের কার্যকলাপ যদি জোর করে হবে, আমার মিথ্যে কথা কয়ে লাভ ডাকি কোন সব ভাঙে উঠে দিছে। আপনি যে দেখবেন আপনাকে যে গ্লাস একটা পানি দেবো, সে একটা গ্লাস আমাকে জায়গায় নেই। আমাদের মেয়র সাহেব জনাব তালুকদার আব্দুল খালেক ভাই, উনি কিন্তু এই একরের জন্য উনি চেষ্টা করতেছে যে এই এলাকার নাবার অঞ্চলের লোকজন রামপালটা নাবার, এখানে কোনো ধান নাই, মাছ নাই, কোনো ফসল নাই। বছরে পুরা কি হয়ে যেত যে দান আতো, আর যে মাছের চাষ তো 12 মাসই চলে, কোনোদিন আমাকে জমি অপতিত না। কয়েকজন লোক তো পক্ষে আছে, যেমন আমি হাতে মালি একজন ডাইরেক্টর পক্ষে, তার কথিত মতন। এখন আমি তার পক্ষে থাকলে আমারে বললো তোমার জমি আছে কটডুক, তা আমি বললাম স্যার আমার জমি আছে 11 বিঘা, আমি নিজে কিনছি আমার জমি। ওর এই জায়গায় 1 বিঘা জমি নেই। আমাকে বাড়ির ধরে বাড়ি, বাহির বাড়ির ধরে, ওর কিচ্ছু না, সব মিথ্যা কথা, ওর কিচ্ছু নেই, ওইরা মেরে খাইনি তো কিছু না। ওর বাড়িতে লগে আপনার ঋষিকা ফেললো, আমি পাইছি হলো আপনার 11 লক্ষ, ওই যে হিসাব দিলাম 11 লাখ, আর হলো 11,29,000। এইটা হলো আপনার 9 বিঘা, 11 লাখ 9 বিঘা না 6 বিঘা, 6 বিঘা মানে 3 একর, 3 একর হলো আরো কিছু জমি আছে খুচরো খাচরা। এটা দিয়ে এর ভিতরে আমরা কিছু এই গাছগাছালি লাগানো ছিল, ওই অবকাঠন বলে ওকে, ওইটাও কিছু মিলায় ওই দিয়ে আমি মোট 12 লক্ষ টাকার মতো পাইছি। 30 লাখ টাকা উঠে খাইছি। একটা গ্রুপ বিরোধ ছিল, ওই যে সুশান্ত দিয়ে ওরা বিরোধ ছিল, সুন্দরবন ধ্বংস হবে। এটা কে বলছে সুন্দরবন ধ্বংস হবে? আমাদের এই যারা ধরেন কাউন্টার পার্টি আছে, বিদ্যুৎ প্ল্যান্টের কাউন্টার পার্টি যারা আছে, এরা বলতেছে এরা আমাদের জমিওয়ালাদের ভুল বুঝাচ্ছে। আপনাদের কি মনে হয় নাই এইটা তার আমরা কিভাবে বুঝবো? এটা সুন্দরবন যদি ধ্বংস হয়ে যাবে, তো এইটা আমরা তার বুঝতে পারি। তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা চাই না, ওটা হলে তো আমাকে সব দিক থেকে ক্ষতি, মানে জঙ্গলের ক্ষতি, এই বাচ্চা কাচ্চার ক্ষতি, সব দিক থেকে আমাকে অসুবিধা। সুন্দরবন কয়লা পোড়ালে যে সমস্ত পলিউটেন্টগুলো হয়, আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, ডাইঅক্সিন হয়, মার্কারি হয় এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়। ডাইঅক্সিন এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন ক্যান্সার উৎপাদক। ডাইঅক্সিন একটা নটোরিয়াস কেমিক্যাল। ডাইঅক্সিন শুধুমাত্র ক্যান্সার উৎপাদক নয়, ডাইঅক্সিন হচ্ছে একটা হরমোন ডিসরাপ্টার। হরমোন ডিসরাপ্টার মানে হরমোনের উৎপাদনটাকে, ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়। ফুসফুসের যে প্রবলেমটা হয় সেটা সবচেয়ে বেশি হয় বাচ্চাদের ফুসফুস ছোট, তারা অনেক বেশি বাতাস টানে আমাদের চাইতে, এবং তাদের ইমিউন সিস্টেমটা অত ডেভেলপ না। সো তার ফলে তার লাংসের ফুসফুসের সম্প্রসারণ ক্ষমতাটা কমে যেতে থাকে, এবং পরিণত বয়সে এই সমস্ত বাচ্চা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজে ভোগে। এবং ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে একটা অনিরাময়যোগ্য রোগ, মানে লাংসের কার্যক্ষমতা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়া। মার্কারি এটা গর্ভবতী মহিলাদের জন্য একটা বিষবৎ। যদি গর্ভবতী মহিলা মার্কারিতে এক্সপোজড হন, তাহলে তার বাচ্চা যেটা জন্ম নেয়, তার বাচ্চার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হয়। আমি যেগুলো বললাম যে ডাইঅক্সিন, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেটা কিন্তু ইআইএতে আসেইনি। হ্যাঁ, সো তারা কি বলতে চায় যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখান থেকে উৎপাদিত হবে না? পৃথিবীতে কয়লার বিরুদ্ধে যে আন্দোলন, সেটা কিন্তু কার্বন ইমিশন। এটাকে আমাদের যারা বিজ্ঞজন তাদেরকে বুঝতে হবে।
ওটা তো কার্বন ট্র্যাপিং। আমি তো হেলথ ইম্প্যাক্টে কার্বনের কথা বলিনি। আমি কার্বন বাদে অন্য পলিউটেন্টের কথা বলেছি। আমি বলেছি ডাইঅক্সিনের কথা, আমি বলেছি নাইট্রাস অক্সাইডের কথা, আমি বলেছি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কথা, আমি বলেছি পার্টিকুলেট ম্যাটেরিয়াল কথা। সো সেগুলোর ইম্প্যাক্টটা দেখা হোক। ভাই আপনারা দাঁড়া রয়েছেন কেন ভাই? জি দাঁড়া রয়েছেন কেন? তরকারি সবই আছে কিন্তু ভাত নাই, এটাই হচ্ছে সমস্যা। রান্না হয়ে গেলে আমরা আজকে আবার খাবো আর কি। আমরা আমাদের ফরিদপুরের জাতীয় কমিটি তাদের হল সময় মতো না পাওয়ার কারণে এইখানে রান্না বান্না করতে তাদের দেরি হয়েছে, ভাত রান্না করতে একটু দেরি হচ্ছে। বন্ধুরা আপনারা জাতীয় কমিটির লং মার্চে এসেছেন, সকলে ধৈর্য ধরেছেন, যে কারণে আরো ধৈর্য ধরার জন্য আমরা 28 তারিখ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেব। আপনারা সবাই একমত আছেন? পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা বসতি পূর্ণ দেশ হলো চায়না, প্রায় 120 কোটি। তার থেকেও 9 গুণ বেশি এখানে বাংলাদেশে। আমরা যেখানেই যাই না কেন এই ঘনবসতিপূর্ণ দেশেই আমাদের কিন্তু এই ধরনের প্রবলেম আছেই। সো আমাদের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি হবে ন্যাচারাল। একবার ছাড়িয়া দে মরি দেখিয়া, বাঘবন্দি সিংহবন্দি, বাঘবন্দি সিংহবন্দি। বান্ধায় আমি আশিকলে বান্ধা তুমি, আশিকলে বান্ধা, আশিকলে বান্ধায় আমি আশিকলে বান্ধা তুমি, আশিকলে বান্ধা। এটা আমার জীবনে প্রথম। আমি জানতাম না যে কি হবে। আমার এক ফ্রেন্ডের কাছে শুনলাম যে লং মার্চ হবে, ও আমাকে বুঝাই বললো আর কি যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এবং ওটার বিরুদ্ধে আমরা লং মার্চ করতে যাচ্ছি। তো এই কারণে আমি ভাবলাম যে হ্যাঁ আমারও এখানে যোগদান করা উচিত। আমরা এখানে আসতে পেরে অনেক গর্বিত এবং আনন্দিত, যদিও অনেক কষ্ট হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি, কিন্তু ওই কষ্টটাকেই আমরা শক্তিতে রূপান্তরিত করে আমাদের আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে চাই। একবার ছাড়িয়া দে মরি দেখিয়া, বাঘবন্দি সিংহবন্দি, ঢাকা থেকে লং মার্চ সফল হোক, সফল হোক। সুন্দরবন ঢাকা লং মার্চ সফল হোক, সফল হোক। লং মার্চ, লং মার্চ, লং মার্চ, লং মার্চ, লং মার্চ, সুন্দরবনকে লং মার্চ রক্ষা করতে লং মার্চ। লং মার্চে যদি না আসি, যারা যারা আসে নাই তারা এক করতে কিছুটা অন্যায় করতেছে।
এই লং মার্চে না গেলে এইসব কাজ না করলে ভাই এইসব পড়ালেখা চাকরি বাকরি দুনিয়ার অন্য কিছু করে কোনো লাভ নেই। লং মার্চে যাইতে হবে, সুন্দরবন বাঁচাতে হবে, এটি হচ্ছে মূল কথা। লং মার্চে আসার আগে তো হচ্ছে মেসের মিল খাইতাম, শুনে আসছে বহুতবার যে লং মার্চের সৈনিক খিচুড়ি খায় দৈনিক। এখানে এসে একটা মানে পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে, এক একখানের খিচুড়ি এক এক রকম। একখানে দেখলাম খিচুড়িতে লবণ নাই, আলুরে মনে করে লইতেছি হচ্ছে মাংস, মিষ্টি কুমড়া মরে মনে করে লইতেছি হচ্ছে মিষ্টি দই দিতেছে, জলপাই দিছে, জলপাইয়ের টক পাওয়া যায় নাই, ভাবতেছি যে জলপাইয়ের টক মুখে স্বাদ নেই, ভাবতে অনুভব করতে পারতেছি না, বুঝছেন? এলো পরিস্থিতি। আর যখনই খিদা লাগে স্লোগান দিতে ধরি, খিদা চলে যায়। এখানে এসে দেখা গেছে যে আমি আমার নিজের বোনের সাথে, আমার নিজের আপন বোনের সাথে আমার সাথে যে সম্পর্কটা না হয়েছে, এখানে এসে আমাদের সহযোদ্ধার সাথে তার চেয়ে আপন সম্পর্কটা আমার সাথে তৈরি হয়েছে। কারণ তারা নিয়ে ধরেন আমি মিছিলে নামছি এবং সবচেয়ে জীবনের সবচেয়ে বড় রিস্কটা আমি তারা নিয়ে করতেছি। মানে সংগঠন যখন থেকে করা শুরু করছি তার আগে তো কখনো কল্পনাই করতে পারি নাই যে রাস্তায় দাঁড়াবো, স্লোগান দিব কিংবা মিছিল করব। যখন সংগঠন করার ফলে এক ধরনের মানে যে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা শক্তি, এই শক্তিটা আমি এখান থেকে পাইছি। সারা পৃথিবীতে কয়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে টোটাল উৎপাদনের 41%। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে সেখানে ওই কয়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে টোটাল জেনারেশনের, মানে তারা যে কয়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদন এর 69%, 68 পয়েন্ট সামথিং এরা করতেছে। সাউথ আফ্রিকা করতেছে 93%, জাপান করতেছে মোর দেন 26%, আমেরিকা করতেছে 42%, চায়না করতেছে 89%। এরা তো অনেক উন্নত, তারা আমাদের চেয়ে পরিবেশ সম্বন্ধে, জাপানের চেয়ে আমরা বেশি পরিবেশ সচেতন, এই কথা তো দাবি করার সুযোগ হয়নি বা এখনো সময় আসেনি। এই বছরে এপ্রিল মাসে ইউরোপে কয়লা পোড়ানোর ফলে যে ধরনের হেলথ ইম্প্যাক্ট হয় তার ভিত্তিতে একটা গবেষণা রিপোর্ট পাবলিশ হয়। এর ফলে ইউরোপে প্রিম্যাচিউর ডেথ এটা হয় 18,200 এক বছরে। সিমিলার রিপোর্ট এর আগে আমেরিকায় হয়েছিল, সেখানে দেখা গেছিল 13,000-এর কিছু বেশি প্রিম্যাচিউর ডেথ হয়েছে আমেরিকাতে এক বছরে। ইন্ডিয়াতে একটা এই ধরনের ইম্প্যাক্ট অ্যানালাইসিস হয়েছিল যে কত ডেথ হয় শুধুমাত্র কয়লা পোড়ানোর জন্য, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য। সেখানে দেখা গেছে 1 লক্ষ প্রিম্যাচিউর ডেথ। এই ডেথটাকে প্রিভেন্ট করার জন্য যে ধরনের স্বাস্থ্য খরচ দিতে হবে ইউরোপের হিসাবে সেটা 42 বিলিয়ন ইউরো। এবং এর ফলে কিন্তু ইউরোপের চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা একটা বডি ফর্ম করেছে, তারা একসাথে মিটিং করেছে, করে ইউরোপিয়ান ইউনিয়নে তারা স্মারকলিপি দিয়েছে যে ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আর করা যাবে না, যা আছে তা ক্রমান্বয়ে বন্ধ করে দিতে হবে। এবং এটা কিন্তু ইউরোপিয়ান ডক্টর এবং স্বাস্থ্যকর্মীদের রিকমেন্ডেশন। যারা বলেন, যে সকল কান্ট্রি বলে আসছে, তারা কারা? তারা অলরেডি শত বছর যাবৎ কয়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদন করিয়া একটা স্টেজে চলে আসছে, জাতীয় মাথাপিছু ইনকাম $36,000 চেয়ে বেশি। এখন সুপার কোয়ালিটিতে গিয়ে বলতেছে দরকার নেই। তা আমরাও যখন এরকম আসবো, যে এজের কান্ট্রির সমকক্ষ আসবে বাংলাদেশ, তখন আমরা বন্ধ করে দেবো। তাদের সমকক্ষ যখন আমরা হবো, তখন আমরা বন্ধ করে দেবো। আমরা এর আগের সমস্ত লং মার্চগুলোতে এইভাবেই আমরা প্রচারণার কাজ করেছি, পিক আপে করে এবং পথসভায়
রাস্তার মোড়ে মোড়ে নাটক গান করে। আমরা দেখেছি যে যখন নাকি রাস্তায় আমরা নামি এবং মানুষের সাথে কথা বলি, গান করি, নাটক করি, অনেক মানুষ জড়ো হয়, তখন আমরা জাতীয় কমিটির বুকলেট এবং লিফলেট বিতরণ করি। মানুষ প্রশ্ন করে, জানতে চায়। এর মধ্যে দিয়ে যেটা হয় যে অনেক বেশি মানুষের মধ্যে গান নিয়ে, নাটক নিয়ে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো যায় আমরা কেন লং মার্চ করছি এবং লং মার্চের মূল বিষয়টা কি। সুন্দরবনের তো বিকল্প নাই, সুন্দরবনকে রক্ষা করতে হবে আমাদের। বিদ্যুৎ কেন্দ্র অন্য জায়গায় তো করা যেতে পারে, তাই না? হ্যাঁ, সুন্দরবন তো আর অন্য কোথাও স্থাপন করা যাবে না, এটা তো ম্যানগ্রোভ বন। চুক্তি করো, নিজের খাতায় হিসেবে করো। এই চুক্তি করো, নিজের খাতায় হিসেবে করো। এ দেশ তো আমার, এ দেশ তো আমার। দেশপ্রেম কি শুধুই তোমার? দেশপ্রেম কি তোমার স্বামীর আর তোমারই বাবা? আরে ভঙ্গি ছাড়ো, এই ভঙ্গি ছাড়ো, ভঙ্গিবাজ দেখিয়ে দেবো ভঙ্গিনা। ভঙ্গি ছাড়ো, এই ভঙ্গি ছাড়ো, ভঙ্গিবাজ দেখিয়ে দেবো ভঙ্গিনা। বিদ্যুৎ উৎপাদনের বিকল্পগুলো কি? গ্যাস ভিত্তিক বৃহৎ বিদ্যুৎ প্ল্যান্ট, সেইটা করার জন্য বাংলাদেশের গ্যাস সম্পদের উপর জনগণের মালিকানা নিশ্চিত করা হোক। এইটার পরিপন্থী যে সমস্ত চুক্তি আছে সেগুলো বাতিল করে ভবিষ্যৎ কিন্তু নবায়নযোগ্য জ্বালানি থেকেই বাংলাদেশের যে সৌর শক্তি আমরা পাই, বায়ু যে শক্তি আমরা পাই, যে বর্জ্য আছে তা থেকে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটা বিরাট অংশের সমাধান আমাদের পক্ষে করা সম্ভব। ঢাকা থেকে সুন্দরবন, ঢাকা থেকে সাড়ে 7টা থেকে এ পর্যন্ত বাথরুমে যেতে পারি। স্বাভাবিকভাবে প্রত্যেকদিন আমাদের থাকার জায়গা ঠিক হইতে প্রায় রাত 12:30 একটা বেজে যায়। তারপর যাইতে একটা সময়, তারপর যে প্রত্যেকেই একটা বাথরুমে দেখা যাচ্ছে 10 জন 12 জনের জন্য একটা বাথরুম। সেইগুলো ফ্রেশ হয়ে ঘুমাইতে 3টা 3:30 এরকম হয়। প্রত্যেক দিন এইটাই হয়। আবার অতগুলো মেয়ের জন্য একটা বাথরুম, উঠে সবাইকে ফ্রেশ হইতে হবে, আবার রওনা হতে হবে। সেক্ষেত্রে কখনো কখনো 7টা, কেউ 7:15 আসে, মোটামুটি 7:30টার মধ্যে সবাইকে উঠে যেতে হয়। গত 2 বছর 2.5 বছর যাবৎ আমরা এটা অনেক প্রশ্ন, উত্তর, জবাব, বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন রকম কনসার্নকে সম্পৃক্ত করে আমরা পরিবেশ অধিদপ্তর আমাদের এই ইআইইউ প্রতিবেদন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা, সেই প্রতিবেদনটা অনুমোদন দিয়েছেন এবং তারা অনেকগুলো পরামর্শ দিয়েছেন। এই প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত কোনো প্রভাব হবে না এবং এক্ষেত্রে সুন্দরবনের উপর কোনো বিরূপ প্রভাব হবে না। রামপালের ভিত্তিপ্রস্তর কবে হবে স্যার? আশা করি 22 তারিখে। 22 তারিখ। জ্বালানি উপদেষ্টার এই ঘোষণা থেকে আবারও প্রমাণিত হয় যে কোনো ধরনের জনমত, বিশেষজ্ঞ মত, যুক্তি, তথ্য কোনো কিছুরই তারা পরোয়া করে না। আমরা সুন্দরবন চাই, সুন্দরবন রক্ষা করতে আমরা চাই। আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার কোনো লোকের ক্ষমতা নাই। এই বিদ্যুৎ কেন্দ্র হইতে দেব না। মন থেকে আন্তরিক সমর্থন জানাচ্ছি আমি। আমরা যাবো। আমরা চাই না আমাদের দেশের, আমাদের দক্ষিণাঞ্চলের কোনো ক্ষতি হোক। সেই জন্য আমরা ওদের সাথে মিট হয়েছি মহিলা পরিষদ। আমরা এর ঘোর প্রতিবাদ করি। যেখানে আমাদের
বাংলাদেশে বনভূমি থাকা দরকার ছিল 25%, সেখানে আমাদের দেশে বনভূমি আছে মাত্র 9.5%। তো সেই বনভূমি আমাদের দেশে যেটুকু আছে সেটুকুই তাপবিদ্যুতের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। এটা কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। এই বিদ্যুৎ বিশেষ করে সুন্দরবন ধ্বংস করে প্রাকৃতিক জীববৈচিত্র্যকে ধ্বংস করে আমার এটা দরকার নাই। এমনি সারা জীবন গাছের আবহাওয়া খেয়ে বেঁচে আছি, তারপরে যদি গাছপালা কাটারে ধ্বংস করে দেয় তাহলে আমাকে আর কিছুই থাকবে না। তবে এই টুকরে বাঁচানো আমাকে একান্ত দরকার। আমরা এই লং মার্চের সাথে একাত্মতা ঘোষণা করছি এই ছেলে মেয়ে স্কুলের সমস্ত শিক্ষার্থীরা। আমরা এর আগেও আপনাদের এখানে এসেছি, আপনারা জানেন। আমরা তথ্য যুক্তি বিশ্লেষণ দিয়ে জনগণের কাছে উপস্থিত করেছি। এটা আমাদের সকলের লড়াই, ঐক্য রাখতে হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ দরকার। 5 দিনে 400 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আজ 28শে সেপ্টেম্বর এই বিকালে বৃহত্তর সুন্দরবনের দিগরাজে উপস্থিত হয়েছি। এই প্রকল্প বাস্তবায়ন হলে মানুষ ও প্রকৃতির অপূরণীয় ক্ষতি ছাড়াও বাংলাদেশের শুধুমাত্র আর্থিক ক্ষতি হবে প্রায় 6 লক্ষ কোটি টাকা। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে এই সুন্দরবন ধ্বংস করবার প্রকল্প বাতিল করতে হবে। সুন্দরবনকে সুস্থ ও পুনরুৎপাদনক্ষম অবস্থায় বিকশিত করবার জন্য সুনির্দিষ্টভাবে সুন্দরবন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। আপনারা এই ঘোষণার সাথে একমত আছেন? এই সুন্দরবন ঘোষণা এখন থেকে গণরায়ে পরিণত হলো। আমার জমি আমার আপন ঠিকানা, কার্বন ছাই পাহাড় হতে দেব না। রামপাল বিদ্যুৎ প্ল্যান্ট হবে না, হবে না। ওই সর্বনাশা বিদ্যুৎ প্ল্যান্ট হতেই দেব না। রামপাল বিদ্যুৎ প্ল্যান্ট হবে না, হবে না। ওই সর্বনাশা বিদ্যুৎ প্ল্যান্ট হতেই দেব না। বনচারী জেগে ওঠো, জাগো এইবার। বনের বিপদ যত করো ছাড়ে খার। বনচারী জেগে ওঠো, জাগো এইবার। বনের বিপদ যত করো ছাড়ে খার। হাতে হাতে তুলে দেব শক্ত কুঠার, হাতে হাতে তুলে দেব শক্ত